নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি জলধর সেনের লেখা গল্প কালো মেয়ে। আজকের গল্প আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। শুরু করছি আজকের গল্প কালো মেয়ে। রামকানাই বসু রায়পুরের একজন সম্পন্ন গৃহস্থ। জমি জমা যা আছে তার আয়ে সংসার চলে যায়। বছরান্তে কালী পূজার খরচও জমির আয় থেকেই চলে। তাছাড়া বসুজার লগ্নি কারবারও আছে, তাতেও বিলক্ষণ 10 টাকা আয়। সুতরাং গ্রামের মধ্যে বসু মহাশয়রা 10 জনের মধ্যে একজন। রামকানাই বসু ইংরেজি লেখাপড়া জানেন না। অল্প বয়সে সামান্য কিতাবতী লেখাপড়া শেষ করেই হরিপুরের বাবুদের জমিদারি সরকারে প্রথমে তিনি তহসিলদার হন। ক্রমে ক্রমে প্রমোশন পেয়ে নবাবগঞ্জ পরগনার নায়েব পর্যন্ত হন। শেষ বয়সে আর চাকরি ভালো না লাগায় বসুমশাই কর্মত্যাগ করে দেশে এসে বসেন। সংসারে স্ত্রী ও একটি পুত্র ব্যতীত রামকানাইয়ের আর কেউ ছিল না। নায়েবি করে যা সংস্থান করেছিলেন তাতে সংসার বেশ চলত। ছেলের নাম হরিপদ। রামকানাই নিজে ভালো লেখাপড়া জানতেন না, এজন্য প্রতিজ্ঞা করেছিলেন যথা সর্বস্ব ব্যয় করেও ছেলেটিকে মানুষ করবেন। যথা সর্বস্ব ব্যয় করলেই যদি ছেলে মানুষ হতো তাহলে অনেক বড় মানুষের ছেলেগুলো এতদিনে মানুষ হয়ে যেত। হরিপদর শিক্ষার জন্য রামকানাই যথা সর্বস্ব না হোক যথেষ্ট ব্যয় করেছিলেন। কিন্তু নবাবগঞ্জ স্কুলের 3য় শ্রেণীর সঙ্গে হরিপদর এমন মিত্রতা হয়েছিল যে 4 বছরেও সে সেই শ্রেণীর উপরে যেতে পারল না। 4 বছর পরে বোধহয় মনোমালিন্য হওয়ায় হরিপদ বিদ্যালয়ের 3য় শ্রেণী থেকে একেবারে রাজপথে এসে দাঁড়াল। হরিপদ যে কোনো বিদ্যাই শেখেনি তা বলতে পারি না। 18 বছর বয়স পর্যন্ত মা সরস্বতীর আরাধনা করে সে ওই নিষ্ঠুরা দেবীর প্রসাদ লাভে যদিও বঞ্চিত হয়েছিল, কিন্তু দেবীরও পূজনীয় কৈলাসনাথের অনুচরগণের মধ্যে স্থান লাভ করার উপযুক্ত শিক্ষা সে পেয়েছিল। প্রথমে হরিপদ সিদ্ধির ক্লাসে ভর্তি হল। তখনও সিগারেট দেশে চলেনি। 3 মাস যেতে না যেতেই সে গাঁজার ক্লাসে প্রমোশন পেল। তারপর 2 বছরের মধ্যেই সে সরকারি আবগারি বিভাগের একজন প্রধান পৃষ্ঠপোষক হয়ে উঠল। এই অবস্থায় নবাবগঞ্জ উচ্চ ইংরেজি বিদ্যালয়ের 3য় শ্রেণীর সঙ্গে তার মিত্রতা যে দূর হবে তাতে আর আশ্চর্যের বিষয় কিছুই নেই। বাপ মায়ের একমাত্র ছেলে, সুতরাং বাপ মা প্রথম যখন হরিপদর শিক্ষানবিশির অবস্থা জানতে পারলেন তখন সেদিকে তেমন মনোযোগ দিলেন না। ছেলে মানুষ বলেই উড়িয়ে দিলেন। বয়স হলেই সব দোষ দূর হবে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হরিপদর শিক্ষাও বাড়তে লাগল। শেষে যখন রামকানাই পুত্রকে শাসন করতে গেলেন তখন পুত্র হাতের বাইরে বের হয়ে গিয়েছে। বিশেষত রামকানাইয়ের গৃহিণী যখন পুত্রের উপর পিতার তাড়না দেখে কান্না শুরু করতেন তখন বেচারি রামকানাই একেবারে এতটুকু হয়ে যেতেন, আমার ওই একটাই ছেলে, কত টাকাই বা উড়াবে। এই বলে গৃহিণী যখন মনকে প্রবোধ দিতেন নবাবগঞ্জের জমিদারের নায়েব মশাই আর দ্বিরুক্তি করতে পারতেন না। মনের দুঃখে নায়েব মশাই ছেলেকে স্কুল ছাড়িয়ে এবং নিজেও চাকরি ছেড়ে দেশে আসলেন। হরিপদর এখন বড়ই অসুবিধে। রায়গঞ্জ তেমন একটা শহর নয়, সামান্য গ্রাম। সেই গ্রামে ব্রিটিশ রাজের গৌরব বাহিনী মদের দোকান স্থাপন করার কোনো সুবিধেই দেননি। ছোট বাজার, সেখানে একখানা গাঁজা ও আফিমের দোকান ছাড়া
দেশি বা বিলাতি মদের দোকান ছিল না। কাজেই শ্রীমান হরিপদ মদ ছেড়ে দিল, কিন্তু ক্ষতিপূরণ স্বরূপ সে গাঁজার মাত্রাটা বাড়িয়ে দিল এবং আফিমের একটা বিশুদ্ধ সংস্করণও গ্রহণ করতে আরম্ভ করল। হরির মা এতে আনন্দ পেলেন। কর্তাকে বললেন, দেখেছ, ছেলে আমার ভালো হয়েছে, মদের নেশা একেবারে ছেড়ে দিয়েছে। এখন ছেলের একটা বিয়ে দাও, তাহলেই সামান্য যে একটু তামাক খাওয়ার অভ্যেস আছে তাও থাকবে না। রামকানাই গৃহিণীর বাক্য চিরদিনই বেদ বাক্যের মতো বিশ্বাস করে এসেছেন। তার বিশ্বাস স্ত্রীর ভাগ্যেই তার অবস্থা সচ্ছল হয়েছে। তা হেন লক্ষ্মী স্বরূপিণী গৃহিণীর কোনো আদেশ অবহেলা করা হেলায় লক্ষ্মী হারাবার মতোই তিনি মনে করতেন। হরিপদর বিয়ের সম্বন্ধ আসতে লাগলো, কিন্তু যে সকল মেয়ের বাপের সামান্য একটু কাণ্ডজ্ঞান আছে তারা কেউই রামকানাইয়ের জোত জমা দেখে ভুললেন না। ছেলের অতুলনীয় গুণরাশি দেখেই তারা ভঙ্গ দিলেন। অবশেষে কানাই নগরের পশুপতি মিত্রের মেয়ের সঙ্গে হরিপদর বিয়ে স্থির হয়ে গেল। পশুপতির অবস্থা বড়ই শোচনীয়। 3-4টি মেয়ে পার করতে হবে। ছেলের অত শত খুঁত দেখলে কি তার চলে? বিশেষত তার মেয়েগুলির শরীরের রঙের সঙ্গে মসির রঙের কোনো বিশেষ পার্থক্য ছিল না। তা আজকালকার ছেলেরা কি সহজে এমন মেয়ে গ্রহণ করতে রাজি হয়? এইরকম 7-5 ভেবেই পশুপতি বিয়ে দিতে সম্মত হলেন। রামকানাই টাকা কড়ির জন্য বিশেষ আগ্রহ করলেন না। গৃহিণীর নিষেধ। হাল ফ্যাশনের ছেলে হলেও হরিপদ স্বয়ং কনে দেখতে গেল না। তার এ বিয়েতে মোটেই মত ছিল না। অগত্যা যে কাজ করতে হচ্ছে তাতে আর দেখাশোনা কেন? যথাসময়ে হরিপদর সঙ্গে পশুপতির মেয়ে উমাকালীর বিয়ে হয়ে গেল। প্রজাপতির নির্বন্ধ। বউ ঘরে এলো, কিন্তু হরিপদ ঘরে মন দিল না। বধূর মসি বিনিন্দিত রং দেখেই তার মন চটে গেল। বাপমা যা মনে করে তাড়াতাড়ি হরিপদর বিয়ে দিলেন তার কিছুই হলো না। লাভের মধ্যে হরিপদ বাড়িতে রাত্রিবাস ত্যাগ করল। নিশি যাপনের জন্য সে অন্য ব্যবস্থা করে নিল। রামকানাই এবং তোষ্য গৃহিণী এতে বড়ই চটে গেলেন, কিন্তু সে চোটটা যেখানে প্রযুক্ত হওয়া উচিত ছিল সেখানে না পড়ে অতি নির্দোষ এক বেচারির কাঁধে গিয়ে পড়ল। তাদের যত রাগ সব ওই অলক্ষণে বউটির ওপর পড়ল। পশুপতির মেয়ে নিতান্ত নাবালিকা ছিল না। উমাকালীর বয়স যখন কোষ্ঠীতে 15 বছর, তখনই পশুপতি তাকে এই সবে 12তে পা দিয়েছে বলে পার করেছিল। স্বামী কি পদার্থ তা উমাকালী বুঝতে পেরেছিল। স্বামীর অনাদর ও অবজ্ঞা তার প্রাণে বড়ই বাজতে লাগলো। তারপর শ্বশুর শাশুড়ি যখন গঞ্জনা দিতে আরম্ভ করলেন, তখন সে বুঝতে পারল না তার কি অপরাধ। তার চেহারা ভালো নয়, কিন্তু সেজন্য তো সে দায়ী নয়। কে যে দায়ী তাও সে ভেবে পেল না। তার বাবা যে কোনো রকম প্রতারণা করে তার মতো কালো মেয়ে পার করেছে তাও তো সে বুঝতে পারল না। সে শুধু দেখে সকলেই তাকে তুচ্ছ করে। শাশুড়ি তাকে সবার সামনেই অলক্ষণে বলে গালি দেয়। সত্যি সত্যি কি সে অলক্ষণে? কিসে তার লক্ষণের অভাব হলো অনেক চিন্তা করেও তা সে আবিষ্কার করতে পারল না। উমাকালী বুঝল, চিরজীবন এই প্রকার দুঃখের বোঝা বয়েই তাকে জীবনযাপন করতে হবে। এর থেকেও বেশি দুঃখ যে তাকে ভোগ করতে হবে তা সে কখনো মনেও ভাবতে পারেনি। একদিন কর্তাগিন্নিতে মহা বিবাদ উপস্থিত হলো। বিবাদ বললে বোধহয় কথাটা ঠিক বলা হয় না, কারণ বিবাদে দুই পক্ষই কথা বলে। উপস্থিত ক্ষেত্রে এক পক্ষ নীরব, ধীর, অতি সহিষ্ণু শ্রোতা, অপর পক্ষ বক্তা। গৃহিণী বক্তার আসন গ্রহণ করেছিলেন। গৃহিণীর প্রধান অভিযোগ কর্তা চক্ষুহীন ব্যক্তি। তিনি অনেকদিন থেকেই মানুষের পরম ধন চোখ দুটির মাথা চিবিয়ে খেয়েছেন, নতুবা
তিনি কেমন করে দেখে শুনে এমন কালো ভূত অলক্ষণে মেয়ের সঙ্গে তার সোনার চাঁদ হরিপদর সম্বন্ধ করলেন? রামকানাই এক্ষেত্রে জবাব দেওয়ার কিছুই খুঁজে পেলেন না। সুতরাং গৃহিণীর বাক্যসুধা নীরবে হজম করা ছাড়া তার উপায়ান্তর ছিল না। প্রচুর বাক্যসুধা বর্ষণ করার পর গৃহিণী প্রস্তাব করলেন যে যা হওয়ার হয়েছে, এখন এই বউটাকে বাপের বাড়ি চিরদিনের মতো পাঠিয়ে দেওয়া হোক, আর তিনি ভালো একটি মেয়ে দেখে সোনার চাঁদের আবার বিয়ে দিন, তাহলেই সমস্ত গোলযোগ মিটে যাবে। রামকানাই এ প্রস্তাবে সম্মত না হয়ে আর কি করেন? এমন কথাটা গোপন থাকার নয়, বিশেষত কর্তাগিন্নিও এটা গোপন করার কোনো আবশ্যকতা দেখলেন না। কথাটা উমা কালীর কানে পৌঁছল। সে এতদিন মনে করেছিল স্বামী, শ্বশুর, শাশুড়ি যাই করুন, বাড়ি থেকে তাড়িয়ে দিতে কিছুতেই পারবেন না। বাড়ির সকলের স্নেহে বঞ্চিত হয়েও সে আশা করেছিল এক মুঠো অন্ন থেকে সে বঞ্চিত হবে না। তার বাবা অতি দরিদ্র ব্যক্তি, তার ওপর বোঝা হতে যাওয়া তার পক্ষে অকর্তব্য বলে মনে হলো তার। একবার উমাকালীর মনে হলো স্বামীর পায়ে ধরে নিষেধ করবে। স্বামী একটা কেন 10টা বিয়ে করুন, কিন্তু এই বাড়িতে দাসী বৃত্তি করার অধিকার তাকে দেওয়া হোক। কথাটা মনে হলো বটে, কিন্তু দ্বিতীয়বার আর সে কথাটা ভাবতে পারল না। তার স্বামী তাকে ত্যাগ করবে, অন্য স্ত্রী গ্রহণ করবে, এ কথা মনে করতেও তার প্রাণ কেঁদে উঠল। সে ভাবল, এই অল্প বয়সেই ভগবান তাকে এত কষ্ট কেন দিচ্ছেন? সে কি অপরাধ করেছে? সমস্ত রাত উমাকালী এইসব কথাই ভাবতে লাগল। ভাবতে ভাবতে সে কখন ঘুমিয়ে পড়েছিল তা সে নিজেও জানতে পারেনি। উমাকালী যে ঘরে ঘুমোচ্ছিল সে ঘরে আর কেউ ছিল না। সে একলা ভেজা মাটিতে পড়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। এদিকে হরিপদ সে রাত্রে একটু বেশি পরিমাণেই গঞ্জিকা সেবন করে অপ্রকৃতিস্থ হয়ে পড়েছিল। তার রাত্রিবাসের স্থানে নানা রকম উপদ্রব করায় গৃহস্বামিনী তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। হাজার হোক ভদ্রলোকের ছেলে, এইভাবে অপমানিত ও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ায় তার গাঁজার নেশা ছুটে গেল। সে অন্যমনস্কভাবে শেষ রাত্রিতে বাড়ির দিকে আসতে লাগলো। মনটা যেন আজ কেমন করতে লাগলো। ধীরে ধীরে সে বাড়িতে প্রবেশ করে দেখে সব ঘরের দরজাই ভেতর থেকে বন্ধ। কেবল একখানা ঘরের দরজা বন্ধ করতে কে যেন ভুলে গিয়েছিল। হরিপদর মনে হলো এই ঘরে গিয়ে অবশিষ্ট রাত্রিটুকু কাটাবে। ঘরের মধ্যে ঢুকে দেখে একপাশে একটা প্রদীপ মৃদু মৃদু জ্বলছে, খাটের ওপর বিছানায় কেউ নেই। সে যখন সেই বিছানায় শুতে যাবে তখন দেখে মাটিতে উমাকালী শুয়ে আছে। তার চুল চারিদিকে ছড়িয়ে পড়েছে। হরিপদ হঠাৎ চমকে দাঁড়ালো। এতদিন পরে একবার সেই কালো, অনাদৃতা, উপেক্ষিতা, অলক্ষণে মেয়েটির দিকে সে চেয়ে দেখল। দৃষ্টি আর ফেরাতে পারল না। গাঁজাখোর হরিপদ সেই কালো মুখখানিতে যেন স্বর্গের অপূর্ব জ্যোতি দেখল। ছেলেবেলায় সে পুজো দেখতে গেলে লক্ষ্মীর মুখে যে শোভা দেখত, আজ তার অবমানিতা স্ত্রীর মুখে সেই শোভা দেখল। তার মনে হতে লাগলো ওই কালো রূপে যেন ঘরখানি আলো হয়ে আছে। তার মনে হলো ওই কালো রূপ যেন স্বর্গের অমৃত চারিদিকে বর্ষণ করছে। তার মনে হলো এমন সুন্দর মুখ, এমন পবিত্র দৃশ্য, এমন স্বর্গীয় মাধুরী মাখা স্ত্রী সে কখনো দেখেনি। এত রূপ, এত পবিত্রতা যে মানুষের থাকতে পারে তা সে জানত না। হরিপদ আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে সেখানেই বসে পড়ল। একবার উমাকালীর মুখের দিকে তাকায় আর তার প্রাণ যেন শীতল হয়ে যায়। তার মনে হতে লাগলো কি এক আশ্চর্য অমানসিক শক্তির প্রভাবে তার মনের সমস্ত মলিনতা যেন কেটে যাচ্ছে, তার সমস্ত নেশা যেন ছুটে যাচ্ছে। সে এতদিন যে জগতে বাস করছিল কে যেন তাকে সেই জগৎ থেকে তুলে আর কোথাও নিয়ে যাচ্ছে। অলক্ষ্যে তার চোখ থেকে
দুফোঁটা জল গড়িয়ে পড়ল। তার বিগত জীবনের কাজ সব মনে হয়ে তার হৃদয় যেন ফেটে যেতে লাগলো। তারপর কি অন্যায় কাজে সে সম্মতি দিয়েছিল? ঘরে যার এমন দেবী প্রতিমা বিদ্যমান, সে কিনা তাকে ছেড়ে আবার বিয়ে করতে যাচ্ছিল। হরিপদ অনুতাপের তীব্র দংশনে জর্জরিত হতে লাগল। কি করবে তা ভেবে পেল না। এমন সময়ে উমাকালী ঘুমের ঘোরে কেঁদে উঠল। জোর হাতে বলল, ওগো, আমাকে তাড়িয়ে দিও না। হরিপদ আর স্থির থাকতে পারল না। পাষাণ গলতে আরম্ভ হয়েছিল। এবারে আর বাধা মানল না। সে পাগলের মতো উঁচু গলায় বলে উঠল, না উমা, কে তোমাকে তাড়ায়? মানুষের গলার শব্দ শুনেই ভীত হয়ে উমাকালী ব্যস্তভাবে উঠে বসল। চেয়ে দেখে তার মাথার কাছে তার জীবনের দেবতা, তার সাধনার ধন, তার যথাসর্বস্ব হরিপদ বসে আছে। তার মুখে আর কথা সরল না। সে মনে করল তখনও মনে হয় সে স্বপ্ন দেখছে। তাই সে আবার কাতর কণ্ঠে বলল, ঠাকুর, আমার এই স্বপন ভাঙিও না। হরিপদ তখন তার অনাদৃতা দুঃখিনী স্ত্রীকে কোলে জড়িয়ে ধরল। বলল, উমা, এ স্বপ্ন নয়, সত্যি সত্যি আমি এসেছি। আর তোমাকে ছেড়ে থাকবো না। তোমার মুখ দেখে আমার নতুন জীবন লাভ হলো। উমাকালী আর কিছুই বলতে পারল না। তার চোখের সামনে সমস্ত পৃথিবী ঘুরতে লাগলো। ভোর হওয়ার আর বিলম্ব ছিল না। গাছে গাছে পাখি গান করতে আরম্ভ করেছিল। পূবের দিকে ঈষৎ আলোর রেখা দেখা দিয়েছিল। সেই শুভ মুহূর্তে এই দুঃখ তাপক্লিষ্ট সংসারের একটি ক্ষুদ্র গৃহে স্বর্গের পবিত্র কিরণ নেমে এসেছিল। এমন সময়ে গ্রামের জগা পাগলা সেই রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিল। তাই কালো রূপ ভালোবাসি, শ্যামা মনোমোহিনী এলোকেশী।